নমস্কার, আমি সুভদ্র। বেশ কিছু কথা আছে, তার মধ্যে আজকের যেটা বলতে চাইছি সেটা হচ্ছে আমাদের মুর্শিদাবাদ জেলার একজন প্রতিষ্ঠিত নেতৃত্ব কংগ্রেসের, সবাই জানেন অধীর চৌধুরী। তিনি কংগ্রেসের বিরোধী দলনেতাও ছিলেন কেন্দ্রে। সাম্প্রতিক অধীরবাবু খুব উদ্বিগ্ন উদ্বিগ্ন মুর্শিদাবাদ জেলা নিয়ে। আজকে তিনি তখন হয়তো দলের স্বার্থে একটা দল করতেন, সেই স্বার্থে দলের বিরুদ্ধে কোনো কথা বলেননি, যে কথাটা একটা দুটো সম্প্রদায়ের মধ্যে কোনো তুলনা করেননি। এতদিন যে অধীরবাবু মুর্শিদাবাদের বেচার বাদশা ছিলেন, তার কিন্তু মাথায় এটা আসেনি আজকে যেটা তার মাথায় এসেছে। তিনি আজকে উদ্বিগ্ন মুর্শিদাবাদ জেলা একটা বিস্তীর্ণ অঞ্চল বা গোটা জেলাটাই কালকে যদি বাংলাদেশ দাবি করে, এক ভয়াবহ অবস্থা বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে উনি এটা প্রকাশ্যে বলতে বাধ্য হলেন। জানি না এটা উনি প্রকাশ্যে বলতে বাধ্য হলেন নাকি বাংলাদেশি মুসলমানদেরকে এটাকে স্মরণ করিয়ে দিলেন যে মুর্শিদাবাদটা তোমরা দাবি করতে পারো। এটা আগামী দিন বলবে। আমার মনে হয় না তিনি এতটা গদ্দারি ভারতবর্ষের মানুষের সাথে বা ভারতবর্ষের সাথে বা পশ্চিমবঙ্গের সাথে তিনি করবেন, বা নিজের সাথেও তিনি এতটা গদ্দারি করবেন। আফটার অল পদবী চৌধুরী হলেও সব চৌধুরী তো মুসলিম নন। হয়তো তিনি দলের স্বার্থটা এখন দেখছেন না, তিনি দেখছেন তার হিন্দুত্বের স্বার্থ এবং তিনি দেখছেন বাংলার স্বার্থ, যার জন্য তিনি উদ্বিগ্ন এবং খুব বেশ উদ্বেগ প্রকাশ করেছেন যে কালকে এটা হবে না, এর প্রস্তুতি কী, এর গ্যারান্টি কী। ঘটনা আমরা দেখছি, বেশ কয়েকজন উগ্রবাদী জঙ্গি যারা ধরা পড়ল আমাদের বিভিন্ন অঞ্চল থেকে, ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে, যারা মূলত ঘাঁটি ছিল এই পশ্চিমবঙ্গে। এই পশ্চিমবঙ্গে তাদের ঘাঁটি ছিল আজ নয়, 2019 সম্ভবত, কি তারও আগে হয়তো। তাদের উদ্দেশ্য কী ছিল? পশ্চিমবঙ্গে জঙ্গি নাশকতা করা, তার ট্রেনিং দেওয়া, সেটাকে সাকসেস করা। আমরা কিন্তু তাদের সাথে মিশেছিলাম, আমরা টের পাইনি। আমাদেরই হয়তো প্রতিবেশী হিসাবে তারা ছিলেন, হয়তো মহান কাজ করতেন এলাকায়। স্বাভাবিকভাবেই যারা একটু কুচক্রি, মানে কোনো বাজে কাজ করবার, নাশকতামূলক, মানে যারা জঙ্গি গোষ্ঠীর সাথে যুক্ত, তাদের অভিপ্রায় নিয়ে যখন তারা কোনো এলাকায় বসবাস করেন, সেখানকার মানুষকে কিন্তু তিনি বুঝতে দেন না। একটা কথা আছে না, যেখানে বাস করব সেখানে চাষ করব না, ঠিক সেই নীতিতেই তারা এটা চালিয়ে যান। শুধু চালিয়ে যান না, এলাকার মানুষের কাছে নিজেদের ভাবমূর্তিটাকে একটা খুব ভদ্র, সো-কল্ড ভদ্র মানুষ, মানবিক মানুষ হিসাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করেন। তারপরে তাদের কার্যকলাপ তারা শুরু করেন গোপনে। আজকে ধরা পড়লো, আজকে ভাবুন, এর আগে বা এই যে যে ধরা পড়েছে, এর বাইরেও নিশ্চয়ই আরও অনেক আছে যাদের আমরা ট্রেস করতে পারছি না। তার কারণ হচ্ছে আমরা ওই একই বৃন্তে দুটি কুসুম বলি না, সেই জায়গায় তাদেরকে সন্দেহ করতে পারছি না। তার কারণ এটা ঘটনা, আমরা প্রায়ই বলি, আমার পাড়ার যে মুসলিম সম্প্রদায়ের মানুষটা থাকেন, যিনি আজকে 2 পুরুষ 3 পুরুষ ধরে এখানে রয়েছেন, তাকে অবিশ্বাস করি কী করে যে তিনি এই দেশের সর্বনাশ করবেন? হয়তো তার সূত্র ধরেই রয়েছে, তিনি জানেন কি জানেন না সেটা আমরা যাচাই করবার মতন মানসিকতা বা ধৃষ্টতা আমরা দেখাইনি। কিন্তু রাজ্যের প্রশাসন তারা এখানে আসছেন, থাকছেন, ঘুরছেন, ফিরছেন। আমাদের এত বড় একটা প্রশাসনিক ব্যবস্থা, ইন্টেলিজেন্স, সিআইডি, সিবিআই, কত ধরনের আমাদের সমস্ত ব্রাঞ্চ রয়েছে প্রশাসনিক ব্যাপারে, তারা কি একেবারেই উদাস?
তারা কি কিছুই জানতেন না? তারা কি জানবার চেষ্টা করেন না? হয়তো করেন, কিন্তু এই যে পশ্চিমবঙ্গের বহু জায়গা আছে যেখানে প্রবেশ অধিকার নিষেধ সরকারি প্রশাসনের। এরকমই একটা জায়গা মুর্শিদাবাদ, এরকমই জায়গা কলকাতার বহু অঞ্চল আছে। শুধু মুর্শিদাবাদ নয়, বর্ডার লাইন জুড়ে যে অঞ্চলটা টোটাল পশ্চিমবঙ্গ, বর্ডার লাইন জুড়ে যে অঞ্চল, প্রত্যেকটা জেলাতে একই অবস্থা আছে। তারা আত্মগোপন করে বসে আছে। আমরা তাদের খোঁজ নিতে পারছি না, খোঁজ নিতে চাইছি না, নাকি খোঁজ রাখতে পারছি না জানি না। প্রশাসন এ ব্যাপারে কী করছে সেটাও জানি না। সতর্ক আমরা তখন হচ্ছি যখন ধরা পড়ছে, অর্থাৎ ঝড় জল বৃষ্টি হয়ে যাওয়ার পরে যেমন আকাশে রামধনু ওঠে, ঠিক অবস্থা হচ্ছে আমাদের প্রশাসনিক ব্যবস্থার। একটা ঘটনা ঘটে যাওয়ার পরে আমরা বুঝতে পারছি। আপনাদের মনে আছে কলকাতার বুকে এক মাস্টারমশাই ছিলেন, যিনি বাংলাদেশের বিশাল বড় ক্রিমিনাল। তিনি এখানে স্কুলে পড়াতেন, এলাকায় মাস্টার নামে পরিচিত। তার একটা ভূমিকা ছিল, তার একটা পরিচিতি ছিল আলাদা। পরবর্তীতে যখন ধরা পড়লেন আমরা জানলাম তিনি বাংলাদেশি জঙ্গি। অথচ দিব্যি কলকাতার বুকে তিনি মাস্টারি করছেন, তার আধার কার্ড থেকে ভোটার কার্ড থেকে সমস্ত ডকুমেন্টস এখানে আছে। এটা দেয় কারা? কোনো গোপন পথে এটা আসছে। এর ছাড়মিং কবে হবে? একটা ভারতবর্ষে বসবাসকারী জন্ম, তার সামান্য কিছু কাগজের অভাবে তারা যখন ভোটার লিস্টে নাম তুলতে নাজেহাল হয়ে যান, তখন কিছু চক্র থাকেই। চক্র বলবো কেন, ভোটার লিস্টের নাম তার চক্র তোলে না। নিশ্চয়ই নির্বাচন কমিশনের পশ্চিমবঙ্গ শাখায় যারা রয়েছেন কর্মরত অবস্থায়, সে ডিএম বিডিও অনেকেই হতে পারেন, তারা ইনভলভ না হলে নামটা ইনপুট করে কে, অনুমোদন করে কে? হঠাৎ করে তো একটা নাম ভোটার লিস্টে ইনপুট করে দেওয়া যায় না। হঠাৎ করেই তো একটা আধার কার্ড তার নামে বের করে দেওয়া যায় না। ভয়াবহ পরিস্থিতি পশ্চিমবঙ্গের। অধীরবাবুকে আমি যেটা বলবো, আপনি বলে ফেলেছেন, আর দেরি করবেন না, আর দেরি করবেন না। পরিষ্কার ঘোষণা করুন আমি হিন্দু। দরকার আছে পশ্চিমবঙ্গে আপনাদেরকে। ব্যক্তিগতভাবে আপনি খুব এমন একটা বিপজ্জনক বিরোধী রাজনৈতিক নেতা নন। মুর্শিদাবাদ জেলার মানুষের কাছে আপনার যে ভাবমূর্তি, মুর্শিদাবাদ জেলার মানুষকে বাঁচাতে, বিশেষত হিন্দু সম্প্রদায়কে বাঁচাতে, মুর্শিদাবাদ জেলাটাকে ভারতবর্ষের অন্তর্ভুক্ত রাখতে আপনি সক্রিয় ভূমিকা অবলম্বন করুন। আজকে বুঝতে পারছেন, সেলিম ভাইকে জেতানোর জন্য আপনার একটা আপ্রাণ প্রয়াস ছিল। বাইরন বিশ্বাস আপনার ছত্রছায়ায় মানুষ, তাকে জিতিয়েছিলেন। তার হয়ে ক্যাম্পেনিং করে বিভিন্নভাবে রাজনৈতিক কৌশল করে তাদের জিতিয়েছিলেন। কাদের জিতিয়েছিলেন সেদিনকে দাঁড়িয়ে? আজকে এই সেলিমবাবুকে আপনার জেতানোর জন্য আপ্রাণ চেষ্টা করেছিলেন, জেতেননি। হয়তো এই সেলিমবাবুই বলতেন মুর্শিদাবাদটা বাংলাদেশের, একসময় নবাব সিরাজ ওখানে রাজ করতেন, মুর্শিদাবাদ ভারতবর্ষের সাথে স্বাধীন হয়নি। নানান ইস্যু আপনি যেগুলো বলেছেন, সেই ইস্যু কেন্দ্র করে আপনি তখন কিচ্ছু করতে পারতেন না। কাজের বিশ্বাস করছেন, কাদের বিশ্বাস করছেন না, আপনি হাড়ে হাড়ে টের পাচ্ছেন। তাই আজকে আপনার ভেতর থেকে, অন্তরাত্মা থেকে আপনার এই কথাগুলো বেরিয়ে এসছে। দেরিতে হলেও এই শুভবুদ্ধির জন্যে আপনাকে সাধুবাদ জানাই। তবে এটা খালি মিডিয়া প্রচার বা সবাই বলছে আমাকেও বলতে হবে, এটা যেন থেমে না থাকে। তাহলে হয়তো আপনার পাশে আজ যারা দাঁড়াবার চেষ্টা করছেন তারা হয়তো পারবেন না। ইভিন আপনিও হয়তো ভারতবর্ষের অন্তর্ভুক্ত একটা রাজ্য, সেই রাজ্যের একটা জেলা মুর্শিদাবাদের বাদশা হয়ে থাকতে পারবেন না। কারণ সে অংশটা যদি বাংলাদেশে যায় আপনার রাজ কমে যাবে। ঠিক যেভাবে রাজ কমে গেছে তৎকালীন বুদ্ধদেব বর্ষাস থেকে শুরু করে জ্যোতি বসু থেকে শুরু করে যাদের জন্ম ওই বাংলাদেশে, তারা কিন্তু সেখানে তাদের রাজত্বটা করতে পারেননি। সেখানে কমিউনিজম কেন, কোনো কিছুই তারা বোঝাতে পারেননি। ছেড়ে চলে আসতে হয়েছিল সমস্ত কিছু। এখানে এসে তারা বিপ্লব করেছেন, তারা নেতা হয়েছেন। ওখানে থাকলে কিন্তু তাদেরকে 2 পয়সা দাম কেউ দিত না। হয়তো বলতো আপনি হিন্দু কাফের, তাই আপনাকে মন্ত্রিত্ব পদ ছেড়ে দিতে হবে, আপনাকে গুলি করে মেরে দেওয়া হবে। বর্তমান যা চলছে দেখছি আমরা, তার ভিত্তিতেই আজ এই কথাটাকেও বললাম। অধীরবাবুর উদ্দেশ্যে বললেও আম আদমি জনতা, পশ্চিমবঙ্গের মানুষ
প্রত্যেকের এই অনুভূতিটা হয়তো আজ আসেনি, কাল আসবে, এই আশায় আমরা আশাবাদী। আর এই আশাবাদী থেকে আমার এই মাঝে মধ্যে পাগলামি করা ছোট্ট ছোট্ট কথা যেটা আমার মনে আসে সেটা আমি আপনাদের সামনে তুলে ধরি। আপনাদের জানি না কতটা বোঝাতে পারি জনতার কাছে। আমার পূর্ববর্তী একটা ভিডিওতে একজন শুভাকাঙ্ক্ষী তিনি আমাকে বলছেন, দাদা আপনি এইভাবে বলেন, এতে তো ভিডিওর কি বলে আপনাদের এই এই মানে ওপরে ওঠে নিচে নামে ভিউয়ার্স, আরও কিছু কিছু এতে কম হয়, কেন সবাই এটা দেখতে চায় না। আমি বলি আজকে দেখতে চাচ্ছেন না, কালকে চাইবেন। কথাগুলো যেগুলো বললাম আজ আপনার মাথায় ঢুকছে না, আজকে পাগলের প্রলাপ বলছেন, কালকে দেখবেন সেই পাগলের প্রলাপটা আপনিও গাইছেন। কাজেই কাল যেটা করার সেটা আজকে করুন, আর আজকে যেটা করার সেটা এখনই শুরু করুন। সবাই ভালো থাকবেন। আমরা ভারতবাসী, আমরা এক সূত্রে একটা মালায় গাঁথা এক গুচ্ছ প্রাণী, আমরা একসাথে বাঁচব ইজ্জতের সঙ্গে, সম্মানের সাথে আমরা বাঁচব, এই আশা রেখে আমার এই ছোট্ট ভিডিও আজকে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই কমেন্টস করবেন, ভালো না লাগলেও কমেন্টস করবেন। প্রত্যেক ভিডিওতে আমি এখন এটা বলছি, তাহলে আপনাদের মূল্যবান মতামত হয়তো আমার আগামী দিনের কোনো একটা ভিডিও করবার ক্ষেত্রে পাতে হয়ে দাঁড়াবে। নমস্কার।